ছিল আমার একটা ইচ্ছে ছিল যে দুজনে আজমের শরীফ যাক। আর দেখো আজ খোদা নিজেই দুজনকে ডেকেছেন। যখন জালাল যোধাকে নিকা করে নিয়ে এলো তখন এটাই চেয়েছিলাম, দুজনে একসাথে থাকুক। কিন্তু ওরা দুজন একসাথেই তো আছে ভাবিজান। ওরা শুধু পাশে আছে গুলবাদান বেগম, কাছে নয়। এখন আমার মনে হচ্ছে যে খোদাই চান ওরা দুজন যেন একসাথে থাকে। ইনশাআল্লাহ আজ নয়তো কাল ওরা পাশেও থাকবে আর কাছেও। মানুষ যদি হাঁটার সময় দেখে না হাঁটে তখন প্রায়ই সে পিছলে যায় যোধা বেগম। কখনো কখনো যদি কাঁটা পায়ে ফোটে তখন দোষ কাঁটার নয়, বরং সেই হাতের দোষ হয় যে সেই কাঁটা বিছিয়েছে। গুলবাদান বেগম, ওদের দুজনের আজকের এই মনোমালিন্য কাল ভালোবাসায় পরিণত হবে। সেই ভালোবাসা যা জালাল আর যোধার জীবন কাহিনী ইতিহাসে উদাহরণ হিসেবে থাকবে। বাইরে গিয়ে পাহারা দাও, যাও। আসসালামু আলাইকুম আদম খান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আমার অনুরোধে আপনারা এসেছেন বলে ধন্যবাদ। বলুন। জালাল আমাকে আবার মালবে যাওয়ার আদেশ দিয়েছে। নামেই আমি সুবেদার, কিন্তু এতটুকু সম্মান নেই আমার। প্রতি মুহূর্তে তার আদেশ পালন করে চলতে হয় আমায়। ক্লান্ত হয়ে গেছি আমি। এবার আমি এর থেকে মুক্তি পেতে চাই। সেই জন্য আমি একটা উপায় ভেবেছি। কি উপায় ভেবেছেন? শুনেছি যে জালাল আর যোধা বেগম আজমের শরীফ যাচ্ছেন, তো এটাই সুবর্ণ সুযোগ। আগ্রা থেকে আজমেরের রাস্তাটা দীর্ঘ, চতুর্দিকে ঘন জঙ্গল। সেই জঙ্গলে অনেক কিছু ঘটতে পারে, যে কেউ প্রাণ হারাতে পারে, সেটা ফকিরই হোক বা শাহেনশাহ। আপনার কথার মানে হচ্ছে ঠিক সেই সময় শাহেনশাহকে শেষ করে দিতে হবে। জঙ্গলের ডাকাতে হিংস্র পশু প্রাণ তো নিতেই পারে, তাই না? তাই আমাদের কেউ সন্দেহ করতে পারবে না। কথাটা তো ঠিকই, কিন্তু আমার মনে হয় এত তাড়াহুড়ো করা ঠিক হবে না। ক্ষমতা পাওয়ার জন্য আমরা এমন কিছু না করে বসি যাতে নিজেদের মধ্যে বিবাদ হয়, আর এই পরিস্থিতিতে রাজবংশীয়রাও এর সুযোগ নিতে পারে। শাহাবুদ্দিন সাহেব সঠিক বলছেন। শাহেনশাহকে হত্যা করবার পর রাজনৈতিক অবস্থাকে সামলানোর ক্ষমতা আমাদের নেই। সেই কারণে আমাদের অনেক প্রস্তুতি নিতে হবে। আপনারা অযথাই ভয় পাচ্ছেন। জালালকে শেষ করবার পরে দেখে নেবেন তার বিশ্বাসভাজনরা আমার সামনে এসে মাথা নত করবে, আমাদের আশ্রয়ে চলে আসবে তারা। মাফ করবেন, কিন্তু আজকার আর পীর মোহাম্মদ অস্ত্র সংবরণ করবেন না। কিন্তু যদি কোনো কারণে শাহেনশাহ প্রাণে বেঁচে যান এবং উনি আমাদের নাম জানতে পারেন, তাহলে জানেন তো কি হবে? আমাদের উনি হত্যা করবেন, আমাদের কবরের জায়গাও জুটবে না। তাহলে কি চান আপনি? আমরা চুপচাপ বসে থাকবো, কিচ্ছু করব না? না, আমরা আক্রমণ অবশ্যই করব, তবে একটা সঠিক সময়ের প্রয়োজন। তার জন্য ধৈর্য ধরুন। ধৈর্য ধরতে ধরতে ক্লান্ত হয়ে পড়েছি আমি। আর যদি অপেক্ষা করি তাহলে মালবের অধিকার আমাদের হাত থেকে বেরিয়ে যাবে। গোপন খবর আছে বাজ বাহাদুর মালব জয় করার চেষ্টা করছে। আপনারাও যান, প্রস্তুতি নিতে শুরু করুন। খোদা হাফেজ। খোদা হাফেজ। আদম, আদাব ওয়াজির আলিয়া। আদা ওয়াজির আলিয়া।
আদাব। আমি তোমাকে মহলের সব জায়গায় খুঁজে এলাম। আমি কি জানতে পারি এখানে কি আলোচনা হচ্ছিল? মালব আক্রমণের কথা চলছিল, সেই নিয়েই কথা বলছিলাম। সেই জন্য তুমি কি মুনাম খান আর শাহাবুদ্দিনকে এখানে ডেকে পাঠিয়েছো? নিজের ক্ষমতার উপর তোমার ভরসা নেই? নিজের ক্ষমতার উপর আমার ভরসা আছে আমি জান, কিন্তু কি করা যাবে, আপনার প্রিয় জালালের আমার উপর ভরসা নেই। তাকেই বা দোষ দিই কি করে? আমার আম্মি জান নিজেই আমাকে এতটুকু ভরসা করেন না। পরে যাতে আফসোস না করতে হয় সেই জন্যে এখনই যুদ্ধের পরিকল্পনা করছিলাম। তবে আম্মি জান, খোদার দোহাই, সবসময় আমায় সন্দেহের চোখে দেখবেন না, আমার খুব কষ্ট হয়। আদাম, আমি তোমাকে কোনোভাবেই সন্দেহ করি না, কিন্তু রাজনীতিতে এমনটাই হয় যে নিজের ছায়াকেও বিশ্বাস করা যায় না। খোদা হাফেজ আম্মি জান। আমি তোমাকে সন্দেহ করি। দাবা খেলা আমার ছোট থেকেই বেশ পছন্দের। মন দিয়ে শুনুন, জীবনের সমস্ত সফলতা, সমস্যা, সমস্ত পরিকল্পনা আর সমাধান এই খেলায় লুকিয়ে আছে। শুক্রিয়া, কিন্তু আমি এখন এটা নেব না রোকেয়া বেগম। আমি এই খেলা থেকে নিজের মনোযোগ সরাতে চাই না। আমার মোকাবিলা এখন আপনার সঙ্গে। আমার মনোযোগ সরে গেলে আপনি এই খেলায় জিতে যাবেন। ঠিক বলেছেন সালিমা বেগম, মনোযোগ সরলেই খেলা অন্য কেউ জিতে যাবে। যেমন আজমের শরীফে যাওয়ার বাজি জিতে গেল যোধা বেগম। ওয়াজির, এক ঘরে গিয়ে যাও। আমি বলেছিলাম বেগম যোধা আপনার মুখের হাসি কেড়ে নিয়ে আপনার চোখে জল এনে দেবে। সাবধান করেছিলাম আমি আপনাকে। আমি বলেছিলাম যে জালালকে আপনি আটকান আর মরতে দিন ওই যোধাকে, কিন্তু আপনি আমার একটা কথাও শোনেননি। আর এখন আজমের শরীফে যাওয়ার আপনার অধিকার কেড়ে নিয়েছেন বেগম যোধা। দেওয়ানে খাসের পরে জীবনের দাবা খেলায় আপনি হেরে গেছেন বেগম যোধার কাছে। কোথায় হারিয়ে গেলেন রোকেয়া বেগম? সব ঠিক আছে তো? মুখটা বন্ধ রাখুন না, দেখছেন না বেগম সাহেবা দাবা খেলছেন? বুদ্ধি লাগে এটা খেলতে। বেশ ভালোই খেলছেন আপনি সালিমা বেগম। শুক্রিয়া। আমি এই খেলার দক্ষতা খানে খানা বৈরাম খানের কাছ থেকেই পেয়েছি। উনি আমাকে শিখিয়েছিলেন, তাই মাঝে মধ্যে ওনার সঙ্গে এই খেলা খেলতাম। শাহী ঘোড়া, আড়াই ঘর, ডান দিক। ভালো চাল দিয়েছেন আপনি রোকেয়া বেগম, কিন্তু আপনি শেহেনশাহকে অসুরক্ষিত করলেন। এবার আমার শেহেনশাহ আপনার শেহেনশাহর সামনে এসে গেছে ওকে বন্দি করার জন্য। এতটাও খুশি হবেন না সালিমা বেগম। এই খেলা জীবনের মতো, এক পলকে সবকিছু বদলে যায়। ঠিক বলেছেন আপনি। যতক্ষণ আমার শেহেনশাহ সুরক্ষিত আছেন, বাজি আমার হাতে। এবার দেখুন, আমি আপনার শেহেনশাহ সমস্ত পথ আটকে দিয়েছি। এই হলো কিস্তি। কিস্তি দিয়েছেন, কিন্তু মাত দেওয়া অসম্ভব। উজির, হত্যা করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি চাল দিয়েছেন রোকেয়া বেগম। আমার সামনে যে বেগমই আসুক না কেন সালিমা বেগম, আমার শেহেনশার কাছে কেউ পৌঁছতে পারবে না, কারণ ওনার মস্তিষ্ক কেবল আমার ইশারায় চলে। কোনো বেগম আমার শেহেনশাকে বন্দি করতে পারবে না কেড়ে নিতে। শেহেনশাহ কেবলমাত্র মালিকায়ে খাসের।
জালাল, যোধা প্রথমবার তোমার সাথে যাচ্ছে। আমি জানি তোমার দায়িত্বটা কি সেটা তুমি ভালো করেই বোঝো, কিন্তু তাও বলবো যোধা বেগমের খেয়াল রাখবে। শাহেনশাহ জালাল আর যোধা বিয়ের পরেই প্রথমবার একসাথে আগ্রার বাইরে যাচ্ছিলেন, কিন্তু সেই মুহূর্তে নিয়তি হয়তো নিজেই জানতো না যে আজমেরের দিকে তাদের এই যাত্রা তাদের জীবনযাত্রা পাল্টে দেবে। হয়তো দুজন একসাথেই যাচ্ছিলেন, কিন্তু নিজেদের ইচ্ছের বিরুদ্ধে। তুমি কি জানো শাহেনশাহ তাঁবুটা কোন দিকে? আমার তো মনে হয় আজ রাতের জন্য শাহেনশাহ নিজের তাঁবু আলাদা করেননি। উনি বোধহয় আজ রাত্রে আমার তাঁবুতেই থাকতে চান। আমি তো ওনাকে স্পষ্ট বলে দেব যে আমার এটা পছন্দ নয়, তাতে যা খুশি হয়ে যাক। আমি একই তাঁবুতে শাহেনশাহর সঙ্গে কিছুতেই রাত কাটাতে পারবো না। এমনটা নয় যোধা বেগম, আপনি না জেনে শুনে এত কেন দুঃখ পাচ্ছেন? হতেও তো পারে এরকম হলো না। আমি এটা বুঝতে পারছি না যে তুমি কেন ওনার পক্ষে কথা বলছো। আজ পর্যন্ত দয়া আর করুণার বিন্দুমাত্র চিহ্ন পেলাম না ওনার মধ্যে। আমি জানি যে উনি কি করতে পারেন। ওনার সঙ্গে এখনই কথা বলছি। বলুন। আমি আপনাকে স্পষ্ট জানিয়ে দিতে চাই যে আমি আপনার সঙ্গে একই তাঁবুতে রাত কাটাতে চাই না, আর জোরপূর্বক আপনি এটা করতেও পারবেন না। আপনার এই হাসির মানে কি? এর মানে হলো আপনার মধ্যে ধৈর্যের খুবই অভাব যোধা বেগম। ওই তাঁবুটা কি আপনি দেখতে পাচ্ছেন? ওটা আপনার তাঁবু, যেখানে আপনি থাকবেন, আর আমার তাঁবু এইটা। আমি জানি আপনি আমার সঙ্গে থাকতে চাইবেন না, আর একটা কথা জেনে রাখুন যে সেই শখ আমারও নেই। কোথায় সবাই? তুমি উত্তর দাও, কে তুমি আর কোথা থেকে এসেছো? আমি সেই জায়গা থেকে এসেছি যেখানকার রাজকুমারীকে আপনি বিয়ে করেছেন। আমাদের মাতৃভূমিকে অপমান করেছেন, আর আপনার সাথে সাথে রাজা ভারমাল আর রাজকুমারী যোধাও আমাদের রাজবংশীয়দের মাথা নত করে দিয়েছেন। আমি তার প্রতিশোধ নিতে এসেছি। আমাদের ওখানে রাজকুমারীদের বংশের গর্ব বলে মনে করা হয়, কিন্তু আপনি রাজকুমারী যোধা, আপনি তো আমাদের সমাজের কলঙ্ক। আর আপনার পিতাও আপনাকে এদের হাতে তুলে দিয়ে। চুপ করো তুমি! আর যদি একটা কথা বলো তাহলে তোমার মৃত্যু নিশ্চিত। মরতে ভয় পাই না আমি, কিন্তু আপনি আমাকে ছুঁলে আমি অপবিত্র হব। তার চেয়ে বরং আমি আত্মহত্যাই করব। কিন্তু আমার বেগমকে অপমান করার শাস্তি তো তোমাকে পেতেই হবে। ক্ষমা করবেন শাহেনশাহ, হত্যা করুন বা শাস্তি দিন, কিন্তু আমরা পবিত্র যাত্রায় যাচ্ছি, সেটা তো অপবিত্র হয়ে যাবে। যখন আমরা প্রার্থনা করতে যাই তখন আমাদের দয়া আর ক্ষমা করা উচিত, ক্রোধ নয়। ও আপনাকে অপমান করেছে, আর সেই জন্য ও আমার চোখে অপরাধী, তাই শাস্তি ওকে পেতেই হবে। কিন্তু আমার চোখে তো। ওকে নিয়ে যাও। তোমরা এসো।
এবার বলুন, কি বলছিলেন আপনি? এটাই যে উনি কিছু অনুচিত কথা বলেননি। আপনাকে বিয়ে করার পর অনেক রাজবংশীয়রাই আমাদের সঙ্গে শত্রুতা করেছেন। যা কিছু হচ্ছে তার কারণ আপনি শাহেনশাহ। হুজুর, আজ যে ঘটনা ঘটলো তাতে বোঝা যাচ্ছে যে আপনার বিপদ আছে। তাছাড়া আমেরের রাজকুমারী হওয়ার জন্য যোধা বেগমেরও রানীমা, আজ যা কিছু হয়েছে তারপর আপনার সুরক্ষার কথা মাথায় রেখে শাহেনশাহ আজ রাতে আপনার তাঁবুতেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন। আমি বলেছিলাম যে এই সিদ্ধান্ত আমি নিতে পারবো না, উনি তাও চলে এলেন। কখনোই উনি কথা দিয়ে কথা রাখেন না। আপনি কি রাতে ঘুমোন না যোধা বেগম? অপরিচিত কেউ তাঁবুতে থাকলে আমি ঘুমোবো কি করে? তাহলে ঠিক আছে, একটা কাজ করি, আপনি জেগে থাকুন, আমি নিশ্চিন্তে ঘুমোই। শাহেনশাহ কি সত্যিই আমার সুরক্ষার জন্য এখানে এসেছেন, নাকি ওনার কোনো উদ্দেশ্য আছে? দেখো, আমার ঘুম নষ্ট করে কিরকম শান্তিতে ঘুমোচ্ছেন। আমি একটা শব্দ পেলাম, তাই আমি আমার সন্দেহ একদম ঠিক ছিল। সুরক্ষার কথা বলে আপনি আজ রাত্রে আমার তাঁবুতে থাকলেন,
এত বড় সাম্রাজ্যের শেহেনশাহ হয়ে এটা আপনাকে শোভা পায় কি? এভাবে অশোভনীয় ব্যবহার করছেন? শেহেনশাহর কর্তব্য নারীদের সম্মান করা, তাদের রক্ষা করা। চলে যান এখান থেকে, আমার সুরক্ষার প্রয়োজন নেই। আমি মানছি আপনার সঙ্গে আমার বিয়ে হয়ে গেছে, কিন্তু তার অধিকার আমি আপনাকে দিওনি আর দেবও না, বুঝেছেন? এভাবে ছলনা করে আমার কাছে আসার চেষ্টা করা বন্ধ করুন আপনি।